This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে সবার প্রথমে কসবার গুলশান কলোনিতে নজর। কসবার গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা তৈরি হয়েছে কি, এরকম প্রশ্ন উঠছে। কারণ গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা বাড়ছে। কারা অভিযোগ করছে? বিজেপি। গুলশান কলোনিতে চলছে বেআইনি পুকুর ভরাটের কাজ। সস্তায় বেআইনি নির্মাণের সুযোগে অনুপ্রবেশকারীদের রমরমা এখানে। জলা জমি বুঝিয়ে বহুতল নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কিভাবে সরকারি নজর এড়িয়ে বেআইনি নির্মাণ হচ্ছে? আদালতের হস্তক্ষেপ চেয়ে আইনি পদক্ষেপের ভাবনা বিজেপি। এই যে সমস্ত পায়রার খোপড়ের মতো ছোট 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 ঘর তৈরি হচ্ছে, ইল্লিগাল ঘর, কার ঘর কেউ জানে না, কে ওনার তার কোনো ট্রেস নেই, যার দখল সে ভাড়া দিচ্ছে, কোটি কোটি টাকা রোজগার হচ্ছে, জমি লুটে নেওয়া হচ্ছে। এবার বাংলাদেশ থেকে সব ক্রিমিনাল এখানে থাকছে। ও তো একটা পুরো মানে ওখানে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের একটা হাত তৈরি হচ্ছে। ওটা ইমিডিয়েটলি অ্যাড্রেস না করা গেলে এটা ভয়ঙ্কর দিকে চলে যাবে। একের পর এক ঝিল সব বুঝিয়ে দিচ্ছে। ববি হাকিম যদি না জানেন তাহলে ওনার ওই পদে থাকা নিয়ে লোকে প্রশ্ন তুলে দেবে। আমরা কোর্টে যাব, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে। সরকারি খাস ল্যান্ড কিভাবে বেচে দিয়েছে আননোন হচ্ছে মিসক্রিয়েন্টসদের, আননোন গুন্ডাদের, আননোন সমাজ বিরোধীদের, তার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাব। কিলোমিটার পর কিলোমিটার বেচেছে। যাক না, ওরা সব যাবে, কোর্টে যাবে, মুখ থুবড়ে পড়বে। ছবি আছে, বাংলাদেশি বসিয়েছে। কিসের জন্য বসাবে বাংলাদেশি? ছেলেটাকে মারবার ধান্দা করে দিল, বিজেপি পারল না। আর এখন আকিবুল, বাকিবুল, টাকিবুল, বাংলাদেশি সব অনেক গল্প বেরোবে। ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনালকে যে সাহায্য করবে সেও ক্রিমিনাল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কসবার গুলশান কলোনি নিয়ে হঠাৎ করে প্রশ্ন কেন উঠছে? তার জন্য একটু পিছনের দিকে নজর রাখতে হবে। 2021-এর 12ই ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ এটিএস হানাদার। সেই সময় লখনৌয়ে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এই বাংলাদেশিদের সঙ্গে এই কসবার গুলশান কলোনির কি সম্পর্ক জানাবেন আমার সহকর্মী সিজার আমার সঙ্গে রয়েছেন। সিজার, ঠিক এই লখনৌ থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশির সঙ্গে এই কসবার গুলশান কলোনির সম্পর্কটা কোন জায়গায়? দেখো, লখনৌতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ 2021-এ এটিএস যাদেরকে গ্রেপ্তার করে তাদের দেখা গিয়েছিল তারা বাংলাদেশি নাগরিক, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো বৈধ নথিপত্র তাদের নেই, উল্টে ভুয়ো ভারতীয় নথি রয়েছে। এবং তাদেরকে জেরা করে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি বা নাগরিকের নাম উঠে আসে, যার মূল বাড়ি হচ্ছে বাংলাদেশের মুন্সিগঞ্জ এলাকায়, কিন্তু সে থাকে হচ্ছে কলকাতায়। যে তাদেরকে নিয়ে এসছিল মূল দালাল হিসেবে, অর্থাৎ এই চক্রের অন্যতম পান্ডা, এবং তাদেরকে কলকাতার উপকণ্ঠে একটি জায়গায় থাকতে দিয়েছিল। এইটুকু তথ্য সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ইউপি এসটিএফ এই গুলশান কলোনিতে মুজিবুর রহমানকে ট্রেস করে। এবং মুজিবুরকে গ্রেপ্তার করবার পর L38 যে গুলশান কলোনির একটি ফ্ল্যাট থেকে সেখানে 17 জন বাংলাদেশি নাগরিককে পরবর্তীতে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে, যাদেরকে এই মুজিবুর বিভিন্ন সময় বর্ডার পার করিয়ে এনেছিল কাজের টোপ দিয়ে। 1.5 থেকে 2 লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়েছিল এবং 40 থেকে 45 দিন তারা ওই ফ্ল্যাটে ছিল, কারণ তাদের ভুয়ো নথি তৈরি করে দিত মুজিবুর। মুজিবুরের সঙ্গে আরেকটি চক্রের হদিশ পাওয়া যায় যারা ভারতীয় নথি, ভুয়ো নথি তৈরি করে দেয়। অর্থাৎ এই নথি হাতে পেলেই সেই সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতীয় হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে আমার সঙ্গে থাকো। এই প্রশ্ন যেমন উঠছে যে কলকাতার গুলশান কলোনি, কসবার গুলশান কলোনি কি কোথাও বাংলাদেশিদের ডেরায় পরিণত হচ্ছে, তেমনই একটা প্রশ্ন উঠছে বাংলা কি কোথাও সেফ জোন তৈরি হচ্ছে, বা কলকাতা কি কোথাও অনুপ্রবেশকারীদের কাছে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে? কেন এই প্রশ্ন তুলছি? কারণ এর সঙ্গে কর্ণাটকের চিত্রদুর্গের একটা সম্পর্ক রয়েছে, যেখান থেকে 6 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। সেই কর্ণাটকের চিত্রদুর্গের সঙ্গে এই কলকাতার গুলশান কলোনি বা কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রশ্ন কেন উঠছে জানাবেন আমার সহকর্মী সিজার। সিজার, এই বিষয়টা একটু পরিষ্কার করো।
দেখো, কর্ণাটকের চিত্রদুর্গে গতকাল 6 জনকে একইভাবে যেমন ইউপি পুলিশের এসটিএফ বা এটিএস গ্রেপ্তার করেছিল, ঠিক সেরকমভাবেই গ্রেপ্তার করেছে যাদের বৈধ নথিপত্র নেই বাংলাদেশি নাগরিক হিসেবে ভারতে আসার। উল্টে তাদের ভুয়ো ভারতীয় নথি রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে কয়েকজনের কাছে ভারতীয় পাসপোর্টও পাওয়া গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা ভারতে ঢুকেছিল পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই। এবং সেই জায়গা থেকেই এই প্রশ্নটা খুব জোরালোভাবে উঠে আসে, কারণ এর আগে গুলশান কলোনিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছিল তারা উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে এবং পরবর্তীতে কলকাতায় তাদের রাখা হয় ট্রানজিট হাব হিসেবে। এই ক্ষেত্রেও এই কর্ণাটকের যে 6 জন গ্রেপ্তার হয়েছে, বা অক্টোবর মাসে কর্ণাটকের উদুপি জেলায় আরো 10 জনকে গ্রেপ্তার করেছিল উদুপি পুলিশ, তাদের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ যোগ রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমান্তকে, পশ্চিমবঙ্গের বাংলাকে, বিশেষ করে কলকাতাকে কোথাও ব্যবহার করা হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তরফে। দেশের বিভিন্ন প্রান্তে যখনই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে তখনই ভারতের সমস্ত পরিচয়পত্র পাওয়া যাচ্ছে এবং বাংলার একটা যোগ পাওয়া যাচ্ছে, যে কারণেই উদ্বেগ আরো বাড়ছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি কি বলছেন এবং তার পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু পুলিশ বিএসএফ পুশব্যাক করাতে গেলে কোনো রকমের সহযোগিতা করে না, বর্ডার আউটপোস্ট তৈরি করে দেয় না, ফেন্সিং এর ব্যবস্থা করে না, আর বাংলাদেশিদের জামাই আদর করে কলকাতা শহরে বসে। আজকে কলকাতার কোন কাউন্সিলরকে মেরেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র। এবার নবান্ন আর লালবাজারের দরজাতেই বাংলাদেশিরা গিয়ে বসবে। রাজ্যনীতি আর হচ্ছে গিয়ে দেশভক্তি এবং রাষ্ট্রনীতি কিন্তু এক নয়। এক সংখ্যক রাজনৈতিক নেতা আমার দেশকে বিক্রি করে শুধু স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাজে আচ্ছা নীতিতে চলছে, এই জিনিস চলতে পারে না। আর এই গুলশান কলোনির নাম কেন এলো? নাম উঠে এলো কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর। এবার গুলশান কলোনির বিতর্কিত 2000 স্কোয়ার ফিটের গোডাউনের দিকে নজর রাখবো, যে গোডাউনকে বেআইনি বলা হচ্ছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে গুলশান কলোনির এই জমি দখলের অভিযোগ এনেছিল ধৃত গুলজার। গুলশান কলোনিতে ওই 2000 স্কোয়ার ফিট জায়গায় জমি সংক্রান্ত তথ্য যাচাই করার কাজ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশে জানতে পেরেছে জমির একটা অংশ কৃষি জমি ছিল ও বাকি অংশ সরকারি জমি। জবরদখল করে গোডাউন তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। আদতে ওই জমির নেচার কি? ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। কসবা কাণ্ডের পেছনে যেমন বর্গফুটের অঙ্ক জড়িয়ে রয়েছে, তেমনি কোথাও প্রকট হচ্ছে শাসকের অন্তর্দ্বন্দ্ব। আরো খোলাখুলি ভাবে বললে কাউন্সিলর অনুগামী বনাম কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর লড়াই, যার কেন্দ্রবিন্দুতেও সেই একই জমি। মধু মানে জমি। কসবায় কান পাতলে এটাই শোনা যাচ্ছে। এলাকা দখলের রাজনৈতিক লড়াই নয়, এলাকার খালি জমি কার হাতে থাকবে গোলমাল মূলত তার। মারপিট, বোমাবাজি, গোলাগুলি সবই। কতটা মধু আছে কসবায়? কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে উঠে এসেছে জমি বিবাদের তত্ত্ব। এই নিয়ে চর্চার মধ্যেই গুলশান কলোনিতে গিয়ে দেখা গেল প্রায় 60 বিঘা জমির একাংশ রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে, আর সেই ভরাটের উপরই তৈরি হয়েছে 7 তলা বাড়ি। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, গুলশান কলোনির এরকম একাধিক জলাশয় রয়েছে যেখানে এরকম রাবিশ ফেলা হয়েছে এবং রাবিশ ফেলে জলাশয়ের একাংশ ভরাট করে দেওয়া হয়েছে। দূরে জলাশয় দেখা যাচ্ছে, উল্টো দিকে জেসিবি চলছে, আবার একাংশ টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এভাবেই একের পর এক জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। কাউন্সিলর ঘনিষ্ঠ হায়দার আলীর নেতৃত্বে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ কাউন্সিলরের বিরোধী গোষ্ঠীতে থাকা জমি কারবারি জুলকার নাইনের, যিনি আবার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতাও। হায়দার আলী হচ্ছে আমাদের পরপিতার লোক। একটা জেবিআর বলে জায়গা আছে, আপনারা গিয়ে দেখুন। আগে হতো G+4, এখন 5-7 হচ্ছে। সেটা কাউন্সিলর জানে না, সেটা আমি কি করে বলবো? সেটা হায়দার আলী জানাচ্ছে, কাউন্সিলরকে কি জানাচ্ছে না সে হায়দার আলী জানবে। কিন্তু সমস্ত দেখাশোনা হায়দার আলী করছে। আপনি একটা লোককে নিয়ে যদি ইনকোয়ারি করবেন, শুধু হায়দার আলীর নাম আসবে। যদি আমরা কোনো রকম মুখ খুলবো, আমার নেতা, আমার বউ বাচ্চা মার্ডার হয়ে যাবে। পাল্টা জুলকারের বিরুদ্ধে ভেড়ি বোঝানোর অভিযোগ এনেছেন কাউন্সিলর ঘনিষ্ঠ এই নেতা।
2009 থেকে এখানে 2012 অবধি টানা এই সরকারি জায়গাটা ভাড়াট হয়েছে, আর জুলকারই করলো। তা আমি বলছি না এখানে করলো, তারপর এখানে টাকা নেওয়া হয়েছে। ও তো লোক থেকে টাকা তুলে নিয়েছিল, কি লোক অভিযোগ করে এখান থেকে ওকে দড় করিয়ে দেয়, তারপর ও এখান থেকে পালিয়ে যায় টাকা নিয়ে। ওকে কলকাতা পুলিশ বিহার থেকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসে, তারপর ও সাজাওই কাটে। তারপর এখানে কিন্তু আম পাবলিক ওকে থাকতে দিল না, তারপর ওখান থেকে চলে যায়। আবার ফিরে এসে আমি 2021-এ দেখলাম, লাস্ট 2021-এ ভেড়ি থেকে টাকা তুলছে। এটা সব ফার্জি মামলা, যেতে আমরা এখান থেকে আউট হয়ে যায়, ওরা আরাম দিয়ে আমার ঘর বাড়ি পর্যন্ত দখল করে নেয়। একই সঙ্গে হায়দারের দাবি, সুশান্ত ঘোষ কাউন্সিলর হওয়ার পর বেআইনি জমি ভরাটের কাজ বন্ধ করে দেন। জেসিবি কাজ হচ্ছে, আপনি যান ওখানে, কর্পোরেশন কাজ করছে, কোন লোক কাজ করছে আপনাকে তো বলে দেবে, কিন্তু ওটা কর্পোরেশনের কাজ হচ্ছে। ওখানকার লোক দাদাকে দোবা দিচ্ছে, দাদা তো এখানে ঢুকেইছে কাজ করার জন্য। 2021-এর লাস্টে 22-এ দাদা এখানে ঢুকে, তারপর টোটাল কাজটা বন্ধ করে দেয়। দাদা একটাই বক্তব্য, কি কোনো সরকারি জায়গা ভরাট হবে না। কসবার এই অঞ্চল কলকাতার অন্যতম জমির খনি হিসেবে পরিচিত। সরকারি হিসেবে 107 ও 108 নম্বর ওয়ার্ড মিলিয়ে 190টি খালি জমি রয়েছে। অভিযোগ, এই জমিগুলি শাসক নেতা ও জমি হাঙরদের নজরে। সুশান্ত ঘোষের অবশ্য দাবি, গুলশান কলোনিতে অতীতে কোনো বেনিয়ম হলে তার দায় তিনি নেবেন না। সুশান্তকে সমর্থন করেছেন কলকাতার মেয়রও। জুলকার আজকে প্রথম থেকেই নিজের বক্তব্যে বলেছে সুশান্ত ঘোষের থেকেও বেশি এখানে প্রভাবশালী হায়দার আলী। হায়দার আমার হয়ে গুলশনটা নার্স করে, সেখানকার মানুষের পাশে থাকে, যা দৈনন্দিন সমস্যা আছে না আছে সেগুলো হায়দার ওখানকার লোকেদের সেই সার্ভিসটা দেয়। ওখানকার যারা ভেরি চালাচ্ছে এখন তারা থানায় অভিযোগ করছিল কিছু, যে ওখানে ভেরি বিক্রি হয়ে যাচ্ছে বলে। গুলশন কলোনি তো আজকে তৈরি হয়নি, আমি এখানে মাত্র 2.5 বছর আছি, সুতরাং গুলশন কলোনির কি হয়েছে না হয়েছে তার দায়ভার আমার নেওয়ার নেই। আমি বারবার করে বলছি, কেন নেবেন? এরপরেও যে ও আরও 2.5 বছর থাকবে কি 10 বছর থাকবে, ওর দায়িত্ব নয় তো? আইন কোথাও বলেনি কর্পোরেশনকে কেএমসি অ্যাক্টে যে আমাদের না স্যাংশন পাওয়ার আছে, না আটকানোর পাওয়ার আছে, নাকি আমার ইনফরমেশন দেওয়ার পাওয়ার আছে যদি আমি জানতে পারি। আর বিরোধীরা বলছেন, মধুর লোভে মৌমাছিরা ভনভন করছে কসবায়। ফলে শুক্রবার যেটা হয়েছে সেটা ট্রেলার। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আর এই কসবাগানে ধৃত যুবরাজ ও গুলজারের সঙ্গে মহিলাদের কথোপকথনের তথ্য এই মুহূর্তে তদন্তকারীদের হাতে। প্রশ্ন উঠছে, এই মহিলারা কারা? তথ্য যাচাই করতে গিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন পাপ্পু গ্যাংয়ের সদস্যরা নিজেদের নাম বদলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। মহিলাদের নামে গ্যাংয়ের ছেলে সদস্যদের নম্বর মোবাইলে সেভ করে রাখে গ্যাংয়ের সদস্যরা। মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলে মনে হবে কোনো মেয়ের সঙ্গে কথোপকথন। গ্যাংয়ের সদস্যদের পরিচয় গোপন রাখতে এবং পুলিশের চোখে ধুলো দিতে এই পন্থা বলে তদন্তকারীদের অনুমান। গুলজার এবং যুবরাজ পাপ্পু গ্যাংয়ের কার কার সঙ্গে যোগাযোগ করেছিল তা এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তদন্তকারীরা এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছেন, এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা তারা নিজেদের নাম বদল করে একে অপরের সঙ্গে মোবাইলের মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখত। আর সে কারণেই তারা বিভিন্ন মহিলাদের নাম বিভিন্ন সময় গ্যাং মেম্বারদের নাম দিয়ে সেভ করে রাখতেন। অর্থাৎ কোথাও কোনো অপরাধ বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ করতে গিয়ে এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা যদি কোনো তদন্তকারী সংস্থা বা কোনো পুলিশের হাতে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে এই পাপ্পু গ্যাংয়ের অপর যারা সদস্যরা রয়েছেন তাদের পরিচয় বা তাদের অবস্থান বা তারা কোথায় রয়েছে এই সংক্রান্ত তথ্য পুলিশ যাতে সহজে জানতে না পারে, সে কারণেই কিন্তু এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা নিজেদের গ্যাংয়ের যারা পুরুষ সদস্যরা রয়েছেন তাদের নাম বিভিন্ন মহিলাদের নাম দিয়ে মোবাইলে সেভ করে রাখতেন। আর সেই সমস্ত মহিলাদের সঙ্গেই তারা বিভিন্ন প্রয়োজনীয় বার্তালাপ বা কথাবার্তা বলতেন। আর সেখান থেকে এই তদন্তকারীরা এখন এই গুলজার আর যুবরাজ কাদের কাদের সঙ্গে কথা বলেছেন সেই বিষয়গুলো যাচাই করার কাজ চালাচ্ছেন বা সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।